দেড় দশক ধরে একসাথে থাকা, এক সংসারে এক হাঁড়িতে খাওয়া সেই সিপিএম কংগ্রেস হঠাৎ করে বিচ্ছেদ হয়ে গেল কেন? তৃণমূল কংগ্রেসের সাথে যে কংগ্রেসের একটা গোপন আঁতাত হচ্ছে, কংগ্রেস হঠাৎ করে এমন কি সঞ্জীবনী পেল যে হঠাৎ করে কাস্তে হাতুড়ি ছেড়ে দিয়ে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিল? যে পরিমাণে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাচ্ছে, তাতে করে শাসক দল তো অবশ্যই ব্যাকফুটে যাবে, এটা তো যাবারই কথা। বাকিটা তো বিজেপির ভোট কাটবে, বাকিটা সিপিএমের ভোট কাটবে, আর কেটে লাভবান করে দেবে তৃণমূল কংগ্রেসকে। বাংলায় একটা বহু প্রচলিত প্রবাদ রয়েছে, বেল পাকলে কাকের কি। সাম্প্রতিক সময় যেভাবে চর্চায় বঙ্গ সিপিএম, তাতে করে এই প্রসঙ্গটা উঠে আসেই, এবং কেন উঠে আসে এই প্রসঙ্গ বিস্তারিত ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো। গত 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক ইস্যু, যে ইস্যুগুলোতে বামেরা তো রাস্তায় ছিলই, তবে সেই বামেরা কখনোই চর্চায় উঠে আসতে পারেনি। চর্চায় কারা উঠে এসছে? এ রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং সর্বোপরি শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রশ্ন উঠছে, একে অপরের বিরুদ্ধে একের পর এক কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে রাজনৈতিক মন্তব্য, এক পক্ষ উল্টো দিকের পক্ষকে তারা বলে এসছে। কিন্তু সিপিএম বারবার চর্চা থেকে অনেকটাই দূরে ছিল। যেরকম প্রদীপের আলোটা যেমন থাকে, প্রদীপের নিচের অংশটা যেরকম অন্ধকার থাকে, সেই অন্ধকারটাই মূলত সিপিএমের জায়গা হয়েছিল, এমনটাই মনে করেছিল বঙ্গ রাজনীতির কারবারিরা। কিন্তু সাম্প্রতিক সময় যেটা দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম, আলিমুদ্দিন এবং বামফ্রন্ট, এই বিষয়গুলোকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শাসক এবং অবশ্যই বিজেপিদের মধ্যে। কেন এই চর্চা? মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে হোটেলে বৈঠক করবেন, না রাস্তায়, না পার্কে বৈঠক করবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আবারও বললাম, বেল পাকলে কাকের কি। হঠাৎ করে কেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি হঠাৎ করেই বলতে শুরু করলেন যে মোহাম্মদ সেলিমরা তারা হোটেলে হোটেলে গিয়ে বাটি নিয়ে যেতে পারে। তো কেন তাদের এই কথা বলার কারণ কি? কারণ তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে ভয় পাচ্ছে, এবং রীতিমতো ভয় পাচ্ছে। আজকে কংগ্রেস 2011 সালের নির্বাচনের পর থেকে এ রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, উপনির্বাচন হোক, প্রতিটা নির্বাচনে কংগ্রেসের সাথে জোটসঙ্গী সিপিএম, সিপিএমের জোটসঙ্গী কংগ্রেস। কিন্তু সেই কংগ্রেস হঠাৎ করে সিপিএমের হাত ছেড়ে দিল। কেন ছেড়ে দিল এই প্রশ্ন মাথায় আসে না? কেন সিপিএমের সাথে দীর্ঘ 2011 সাল থেকে 2026 সাল, অর্থাৎ এই দীর্ঘ 15 বছর, অর্থাৎ দেড় দশক ধরে একসাথে থাকা, এক সংসারে এক হাঁড়িতে খাওয়া সেই সিপিএম কংগ্রেস হঠাৎ করে বিচ্ছেদ হয়ে গেল কেন? কেন বন্ধুত্ব ভেঙে গেল? এর পেছনে রয়েছে গভীর রহস্য। এবং তৃণমূল কংগ্রেসের সাথে যে কংগ্রেসের একটা গোপন আঁতাত হচ্ছে, তারই একটা পর্দা ফাঁস করে দেব এই মুহূর্তে। এবং যে কংগ্রেস দীর্ঘ রাজনৈতিক সময়, আমরা 2011 সালের পর থেকে যদি দেখি, একের পর এক নির্বাচন হয়েছে, যে নির্বাচনে অদিত চৌধুরী তিনি একেবারে জোটের প্রাধান্য, ওদিকে মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু এগিয়ে এসেছিলেন। এবং সাময়িকভাবে বামেদের সাথে কংগ্রেসের জোট, এবং সর্বোপরি 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে আইএসএফকে সঙ্গে নিয়ে কংগ্রেস এবং সিপিএম তারা একসাথে নির্বাচনে গেল। কিন্তু সেই নির্বাচনে বাম এবং কংগ্রেসের ভরাডুবি হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচন, যেখানে কংগ্রেসের সাথে সিপিএমের জোট, সেখানেও কংগ্রেস সিপিএমের ভরাডুবি। কিন্তু সেই কংগ্রেস হঠাৎ করে এমন কি সঞ্জীবনী পেল যে হঠাৎ করে কাস্তে হাতুড়ি ছেড়ে দিয়ে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিল? যেখানে দিল্লিতে ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছে, সেখানে এ রাজ্যে কংগ্রেসের সাথে হঠাৎ করে
ভাঙন কেন সিপিএমের সাথে, বামেদের সাথে বা কংগ্রেসের সাথে এই ভাঙনটা তৈরি হলো, এর পেছনে রয়েছে গভীর এক রহস্য। এই গভীর রহস্যই মূলত আজকের ভিডিওতে আমরা তুলে ধরব, যেখানে তৃণমূল কংগ্রেস তারা জানে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসে বারবার, এ রাজ্যের বিরোধীরা তারা অভিযোগ তোলে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের একটা সেটিং আছে। এ রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই যারা বিন্দুমাত্র সময় নষ্ট করে না, সেখানে আইপ্যাকের মতো মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে বলছে হলফনামাটা পড়ে দেখতে আমাদের সময় দিতে হবে। ভাবতে পারছেন সেটিংটা যদি না থাকে, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানে বীরভূমের একদা যার কথায় বাগে গরুতে জল খেত সেই অনুব্রত মণ্ডলকে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দিল্লিতে নিয়ে চলে গেছিল, অথচ এই আইপ্যাক, যে আইপ্যাকের অফিসে ইডি হানা দেওয়ার পরেও, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছানোর পরেও সেইখানে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনায় সুপ্রিম কোর্টে যখন মামলা হলো, সুপ্রিম কোর্টে গিয়ে ইডি বলছে সময় লাগবে এবং রাজ্য বলছে তাদেরও সময় লাগবে। একথা বলতে অস্বীকার করা যায় না, একথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ কিছুদিন আগেই আপনারা জানেন যে যেভাবে রাহুল গান্ধী কেন্দ্রের বিরোধী দলের তিনি নেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সুসম্পর্ক রয়েছে এবং সেই সুসম্পর্কের জায়গা থেকেই এ রাজ্যে যেহেতু এসআইআর নিয়ে যে দামামা চলছে, সেই এসআইআরে যদি সিপিএম কংগ্রেস একজোট হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে। তাই কংগ্রেস যদি এই ক্ষেত্রে আলাদা হয়ে যায় তাহলে সুবিধা হবে তৃণমূল কংগ্রেসের। কারণ এ রাজ্যে যদি 5% কংগ্রেসের ভোট থাকে, 8% যদি সিপিএমের ভোট থাকে, বামেদের ভোট থাকে, তাহলে 8-5 মিলিয়ে হলো 11% ভোট। এবং আইএসএফের কথা নাই বা ধরলাম, তারা একটা আসন শুধু পেয়েছিল ভাঙড়ে। কিন্তু এই নির্বাচনে, যে নির্বাচনে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোর্ট গ্রাউন্ড পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে হচ্ছে, একথা বলার অপেক্ষা রাখে না। একথা রাজ্যের মানুষ জানে যে এসআইআরের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ব্যাকফুটে চলে গেছে। কারণ যে পরিমাণে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাচ্ছে, তাতে করে শাসক দল তো অবশ্যই ব্যাকফুটে যাবে, এটা তো যাবারই কথা। এতদিন যে মৃত ভোটারগুলো তারা নির্বাচনের দিন ভোট দিয়ে যেত, দুপুরবেলায় আসতো, দুপুর ভোট দিয়ে চলে যেত, যে সমস্ত স্থানান্তরিত ভোটাররা তারা ফাঁকা ময়দানে ব্যালট বক্সে তারা ভোট দিয়ে চলে যেত, আর তো তারা আসতে পারবে না। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কাছে এই এসআইআরটা কিন্তু একেবারে কঠিন একটা লড়াই। আর এই কঠিন লড়াই থেকে কিভাবে তারা পরিত্রাণ পাবে, এইখান থেকে শুরু হয়েছে নতুন সমীকরণ। কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস তারা যদি জোট করে যায় তাহলে রাজনৈতিকভাবে তারা বলতে পারবে, অর্থাৎ বিরোধীদের হাতে আরও একটা বড় অস্ত্র চলে যেতে পারে। তাই কংগ্রেস তার নিজে একার মতো করে লড়াই করবে। যদি একার মতো করে লড়াই করে তাহলে কংগ্রেসের ভোটটা আলাদা হয়ে গেল, সিপিএমের ভোটটা আলাদা হয়ে গেল, আর আইএসএফ বা হুমায়ুন কবির সেটা তো পরে হিসাব হবে। তাই এটা একটা বড় চক্রান্ত, যে চক্রান্ত অবশ্যই বলা যেতে পারে বাংলার রাজনীতিতে এটা কেউ মাথাতেই আনেনি। যে শুভঙ্কর সরকার কিছুদিন আগেই তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন এবং সেই সভাপতি হওয়ার পর থেকে আমরা দেখেছি নির্বাচনগুলোতে শুধু নয়, এ রাজ্যে আরজি করের মতো ঘটনা, যে আরজি করের মতো ঘটনায় একসাথে তারা লড়াই দিয়েছে, তা দুর্গাপুর হোক, বকটুই হোক, একের পর এক ঘটনায় সেখানে তারা সাথ দিয়েছিল সিপিএমের। কিন্তু হঠাৎ কি হলো শুভঙ্কর সরকার বাবুদের? তারা কেন একা লড়াইয়ের সিদ্ধান্ত নিল? এ রাজ্যের সব মানুষই জানে যে এ রাজ্যে কংগ্রেসের শক্তি কতটা। এ রাজ্যে কংগ্রেস একটা কাউন্সিলর নির্বাচনে একটা আসন পাবে না, আর সেই কংগ্রেস নাকি 2026-এ 294টা আসনে প্রার্থী দিয়ে তারা নাকি বিশাল তীর মেরে দেবে। হতে পারে মালদা উত্তর, মালদা দক্ষিণ অথবা মুর্শিদাবাদের কয়েকটি আসন পেতে পারে, কিন্তু বাকিটা
বাকিটা তো বিজেপির ভোট কাটবে, বাকিটা সিপিএমের ভোট কাটবে, আর কেটে লাভবান করে দেবে তৃণমূল কংগ্রেসকে। তা নাহলে সিপিএমকে কেন এত গুরুত্ব দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস? এতদিন তো সিপিএমকে নিয়ে কোনো চর্চা করেনি কুণাল বাবুরা, হঠাৎ করে এখন কেন সিপিএমকে নিয়ে এত চর্চায়? কারণ কুণাল বাবুরা জানেন যে এখানে যদি সিপিএম যদি তৃণমূল কংগ্রেসকে একটা ধাক্কা দিতে পারে, তাহলে দিল্লির নরেন্দ্র মোদীর গদিটা টলমাটাল করবে। দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিটা টালমাটাল করবে। কারণ বামেরা যদি ওয়েস্ট বেঙ্গলে আসে, দিল্লিতে কিন্তু আর বিজেপি সরকার থাকবে না। যে কারণে কেরলে, ত্রিপুরায় সিপিএমকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে এ বিজেপিরা। এ রাজ্যে বামেদের ঠিক একই হয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেস যখন এই সিঙ্গুরে যখন টাটা কারখানার প্রস্তুতি হচ্ছিল, সেই সময় আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেত্রী, তিনি যেভাবে অনশনের পথে গিয়েছিলেন, সেই অনশনের পথে সামিল হয়েছিলেন রাজনাথ সিং, সেই সময় সর্বভারতীয় বিজেপির সভাপতি ছিলেন। ফলে এই অঙ্কটা বুঝে নিতে কোনো অসুবিধা নেই। কংগ্রেস যদি এখানে একা লড়ে, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের অনেকটা সুবিধা হয়ে যাবে। কারণ চতুর্মুখী লড়াই হবে। চতুর্মুখী লড়াই হলে এ তার ভোট কাটবে, সে তার ভোট কাটবে, মাঝখান থেকে সুবিধা পেয়ে যাবে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং যে কারণেই তৃণমূল কংগ্রেসকে সুবিধা দিতেই প্রদেশ কংগ্রেস তারা একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে মানুষ এই একা লড়াইয়ের সিদ্ধান্ত একেবারেই ভালোভাবে নিচ্ছে না। মানুষ একেবারেই এই একা লড়াইয়ের সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছে না। দীর্ঘ সময় ধরে 2011 সাল থেকে প্রায় 15 বছর যাকে বন্ধু হিসাবে আগামী দিনগুলো এগিয়ে গিয়েছিল, সেই বন্ধু আজকে বন্ধু বিচ্ছেদ করে একা চলার সিদ্ধান্ত নিয়েছে। সিপিএমের মধ্যে একটা বিদ্রোহ দেখা দিয়েছে। সেখানে হয়তো অনেকেই মুচকি হাসছেন। বামফ্রন্টের মধ্যে একটা কোথাও বিদ্রোহ ঘোষণা করা হয়েছে, যেখানে মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে বারবার মুখ খুলছেন কেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ? এখানে তো প্রশ্ন উঠে আসে না, এতদিন কেন সিপিএমের চর্চায় ছিল না? সিপিএমকে নিয়ে এত চর্চা করা হয়নি। নির্বাচন এসছে, হঠাৎ করে কেন সিপিএমকে নিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস? কারণ সিপিএমই একমাত্র পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে। এবং যে কারণেই তৃণমূল কংগ্রেস আদা জল খেয়ে লেগেছে সিপিএমকে যাতে একটা ভোট না দেয়, সিপিএম যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই কারণেই একেবারে গোড়া থেকেই সিপিএম বিরুদ্ধচরণ কথাবার্তা বলছে এ রাজ্যের শাসক দল। যদিও এই বক্তব্য এত কিছু বলার পরেও মানুষ কিন্তু মনে রাখছে যে বামফ্রন্ট আগামী দিনে ক্ষমতায় আসবে। হয়তো সময়টা অনেকটা লাগতে পারে, কারণ বামপন্থী ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ রাজ্যের মানুষ বুঝে গিয়েছে শিক্ষা থেকে স্বাস্থ্য, কর্মসংস্থান একের পর এক ফেলিওর, একের পর এক ফেলিওর হয়েছে। আজকে হলদিয়া পেট্রোকেমিক্যাল হোক, আজকে নিউ টাউনে আজকে এত বড় আইটি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ, সমস্তটাই সিপিএমের হাত ধরেই হয়েছে। এ রাজ্যের অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, যার জন্য দায়ী করা হয়েছে সিপিএমকে। কিন্তু প্রশ্ন হয় না, প্রশ্ন মানুষের মধ্যে আসে না। গত 15 বছরে কটা কলকারখানা হয়েছে, কটা সেই চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখেছে এ রাজ্যের মানুষ? আজকে একের পর এক কলকারখানা বন্ধ হলেও নতুন করে কোনো কলকারখানা হয়নি। এ রাজ্যে শিল্প আসবে কি করে? এ রাজ্যে টাটার মতো একটা গোষ্ঠীকে যেখান থেকে এখানে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও কি মনে হয় বাংলায় কোনো শিল্পপতিরা এসে শিল্প বিনিয়োগ করবে? করবে না। একের পর এক বাণিজ্য সম্মেলন হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, সেখানে বলা হয়েছে এত টাকা বিনিয়োগ হয়েছে, অত টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই বিনিয়োগের ছবি কি কেউ দেখতে পেরেছে? প্রশ্ন ওঠে না যে গত 15 বছরে মুখ্যমন্ত্রী এমন একটা ছবি প্রকাশিত হয়েছে কোনো বড় কাগজে এবং ফ্রন্ট পেজে, সেই ফ্রন্ট পেজে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো শিল্প কলকারখানা উদ্বোধনের ছবি দিয়ে নেই।
গত 15 বছরে এমন কোনো সংবাদপত্রে বেরোয়নি সেই ছবি যেখানে তিনি উদ্বোধন করছেন কোনো একটা শিল্প বা কলকারখানার। প্রশ্ন জাগে না এ রাজ্যের বেকার যুবক যুবতীরা কি করবে? ওই 1500 টাকা ভাতা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে। তাই বামেরা কিন্তু জাগছে, আর বামেরা জাগছে বলেই কংগ্রেস কিন্তু আলাদা হতে শুরু করেছে। কারণ দিল্লিতে যে সেটিংটা হয়েছিল রাহুল গান্ধীর সাথে, সেই সেটিংয়ের একটা ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কংগ্রেসের মধ্যে। যে কারণে কংগ্রেস চাইছে একা লড়ব, এবং এই একা লড়াইয়ের মধ্যে দিয়েই চতুর্মুখী লড়াই হবে, এবং সেই চতুর্মুখী লড়াইতে এ তার ভোট কাটবে, সে তার ভোট কাটবে। অর্থাৎ বিজেপি ভোট কাটবে সিপিএমের ভোট কাটবে কংগ্রেসের ভোট কাটবে আইএসএফ, মাঝখান থেকে সুবিধা পেয়ে যাবে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতেই কংগ্রেসের এই একলা চলার কিন্তু শেষ 26-এর ভোটের ফলাফল বলে দেবে যে কংগ্রেস একা চলে কাকে মূলত সুবিধা করে দিয়েছিল। তখন আর বলার কোনো জায়গা থাকবে না, ততক্ষণে সব শেষ হয়ে যাবে।